আনেন, আমরা চাই না আর কেউ শেখ হাসিনা হোক, সেটার জন্য আপনারা সংস্কার করেন, কিন্তু পাশাপাশি নাগরিক সেবার যে বিষয়গুলা, এইগুলা কিন্তু আসলে সংস্কার করা দরকার। বরং এইগুলা যদি আপনারা সংস্কার করতেন, আগস্টের পরে কিছুদিন ধরেন পুলিশ বাহিনী খুব সুগঠিত ছিল না, আইন শৃঙ্খলার একটা মানে অচল অবস্থা ছিল, সেটা 2-1 মাস পরিস্থিতি মানা যায়। কিন্তু এখনো যেইভাবে ধরেন, সত্যি কথা বলতে গেলে বাংলাদেশে কোনো আইনের তোয়াক্কা কেউ করছে মবের বিরুদ্ধে। যে করেই হোক মব বন্ধ করতে হবে। মব আসলে আপনার ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে, কারণ আপনার সঙ্গে অনেকে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, নানা বিষয়ে বিরোধ থাকতে পারে। এখন আপনি রাস্তায় হাঁটতেছেন, 10 জন নিয়ে যদি মব করে আপনাকে পিটাই দেয়, এটা কি মানে একটা অরাজক পরিস্থিতি। তো নাসির ভাই এবং হাসিনুর রহমান ভাইয়ের সঙ্গে একটু একমত পোষণ করতে চাই। ওনারা যে কথাগুলো বললেন যে সংস্কারের নামে আমাদের বিচার বিভাগ স্বাধীন করে দেওয়া, হাসান নাসির ভাই যেটা বললেন যে আমাদের বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট গুলাকে নিয়ে যাওয়া যায় কিনা, এবং এই যে সেবা খাত, নাগরিকের যে সেবা বা সুবিধার সংস্কারগুলো সরকারের গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ছিল। একটা হয়েছে কি, ধরেন নির্বাচন হবে, রাজনৈতিক দল ক্ষমতায় আসবে যাবে, এখন কে প্রধানমন্ত্রী হবে, কে বিরোধী দলের নেতা হবে, এটা তো যারা রাজনীতি করে তাদের বিষয়। আমরা যারা রাজনীতি করি না বা রাজনীতি নিয়ে একটু টুকটাক চিন্তা ভাবনা করি, বা আরো যারা সাধারণ মানুষ আছেন, এরা কিন্তু আসলে একটু মানে কি, রাষ্ট্র তাদেরকে সুবিধা দিবে, এই যে সেবা খাতের যে বিষয়গুলা। আমি কিন্তু গতবার 5ই আগস্টের পরে আগস্ট মাসেই দেশে গেলাম। তো এরপরে আমার এনআইডিটা, আমি দীর্ঘদিন দেশে যেতে পারিনি বিভিন্ন কারণে, এটা আপনারাও জানেন। তো আমি আমার এনআইডিটা তুলতে গেলাম। আমি প্রথম গেলাম নির্বাচন কমিশনে, তো ওনারা আমাকে বললেন, অনেকটাও বেশ ঘোরাঘুরির পরে বললেন যে হ্যাঁ, আপনার কার্ড রেডি হয়ে আছে, অনেক আগে রেডি হয়ে আছে, অমুক অফিসে যান, আপনি তুলে নেন। তো আমি গেলাম অমুক অফিসে, আমি বিস্তারিত আর বলছি না, আমি এনআইডি কার্ডটা নিলাম। আমার অভিজ্ঞতা খুব সুখকর ছিল না। হ্যাঁ। তো যাই হোক, আমি একজন সাধারণ নাগরিক হিসাবেই গিয়েছি, বলেছি আমার আইডি কার্ডটা একটু দেন, আমি দেশের বাইরে থাকি, তো এনআইডিটা আমার দরকার। তো প্রথম আমাকে খুব সাত পাঁচ বোঝাইলো যে আপনি এতদিন তুলেন নাই কেন, এতদিন আপনার কার্ড পড়ে আছে, এই সেই। তো আমি বললাম যে দেখেন ভাই, কিছু টেকনিক্যাল কারণে আমি দেশে আসতে পারিনি, তো এখন আসছি, কার্ডটা তো রেডি দিয়ে দেন। তারপরে যাই হোক, আমাকে বেশ মানে আমি যেটা বললাম, আমার খুব ভালো অভিজ্ঞতা হয় নাই। তো আমি আশা করেছিলাম যে 5ই আগস্টের পরে, যেহেতু অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে, এরকম সেবার বিষয়গুলো আমার অভিজ্ঞতাটা খুব ভালো হবে, মানে স্বাভাবিক হবে। রাজনৈতিক ক্ষমতায় আপনারা ভারসাম্য আনেন, আমরা চাই না আর কেউ শেখ হাসিনা হোক, সেটার জন্য আপনারা সংস্কার করেন, কিন্তু পাশাপাশি নাগরিক সেবার যে বিষয়গুলা, এইগুলা কিন্তু আসলে সংস্কার করা দরকার। বরং এইগুলা যদি আপনারা সংস্কার করতেন, আজকে যদি এই সরকার বিচার বিভাগকে স্বাধীন করে দিয়ে যেত, তাইলে মনে হয় না কোনো রাজনৈতিক দল, কোনো নাগরিক এটার বিরোধিতা করত। বা প্রশাসনিক যে বিকেন্দ্রীকরণ, ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ বলতেছি, এটা যদি করতো, আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল এটার করতো। এবং এই যে যে সবাই যে এমপি হইতে চায়, যা আমি এমপি হব, আমি সংসদ সদস্য হব, এই প্রবণতা থেকে আমাদের বেরোয় আসতে পারে হবে, যেটা যে হাসিন ভাই বললেন, আমাদের স্থানীয় সরকারের যদি আমরা দায়িত্ব দেই, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যানদেরকে, এই গম বিতরণের দায়িত্ব তো আসলে এমপির না। তার তো আইন ল মেক করবে, সে আইন প্রণয়ন করবে। তার বিতরণ তো এই বাঁধ ভাঙে গেছে, কোথায় পানি আসতেছে, এটার কাজ তো তার না। হ্যাঁ, প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগে রিকমেন্ডেশন করা তার কাজ না, তার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আর সেই আইন অনুযায়ী উপজেলা চেয়ারম্যান বা পৌরসভা চেয়ারম্যান রাষ্ট্র বা স্থানীয় সরকার পরিচালনা করছেন কিনা, এটা তারা মনিটর করবেন। তো সেই সংস্কারটা যদি এই সরকার করে যেতে পারতো, আমরা সবাই খুশি হইতাম এবং দেশেরও উপকার হইতো। কিন্তু দুঃখজনকভাবে আমি সেটা দেখছি না। আমি আবারও বলছি, আমার কাছে মনে হচ্ছে যে আসলে ঢাকায় বসে এই যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে, তারা বা যারাই ক্ষমতায় আসবে, বলা হচ্ছে যে মানে মানুষ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে, তার ক্ষমতার সঙ্গে আমার ক্ষমতার ভাগটা আমি নিশ্চিত করতে চাই। এই সংস্কার, এটা ছাড়া আর আসলে কিছুই না। এখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল। আর আপনার প্রশ্নের উত্তরে আসি, মব কালচার এইটা একটা খুবই অনভিপ্রেত ঘটনা। মানে আমরা 5ই আগস্টের পরে কিছুদিন ধরেন পুলিশ বাহিনী খুব সুগঠিত ছিল না, আইন শৃঙ্খলার একটা মানে অচল অবস্থা ছিল, সেটা 2-1 মাস পরিস্থিতি মানা যায়। কিন্তু এখনো যেইভাবে ধরেন, সত্যি কথা বলতে গেলে বাংলাদেশে কোনো আইনের তোয়াক্কা কেউ করছে না। আপনি দেখেন, কয়দিন আগে লালমনিরহাটে এক লোক
ধর্ম অবমাননা করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছেন, যদি করে থাকেন সেটার জন্য আইন আছে, আইনের আওতায় আছে। কিন্তু ওনাকে যেইভাবে ধরে মব করে তাকে পুলিশের হাতে দেয়া হলো, বা পাশাপাশি দেখেন মানিকগঞ্জে এক ভদ্রলোক, মনে হয় ফটোকপির দোকান ছিল, সেইখানে সে কাজ করতে রাজি হুম হয় নাই, ওইখানে তার দাড়ি ধরে টানতেছে আরেক লোক। মানে হুম মানুষের মধ্যে কোনো ভয় ডর নাই। এই যে আপনি যে দাড়ি ধরে টানছেন, বা আপনি একজনকে ধরে ধর্ম অবমাননার অভিযোগে আপনি পুলিশের হাতে দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, এইটা বা এই যে ধরেন, যেটা খুব আলোচনা হচ্ছে যে সাবেক একজন সিইসি কে ধরে জুতো পেটা করা হলো, এটা তো হুম কাঙ্ক্ষিত না। এখন এই সিইসি যদি অপরাধী হয়ে থাকে তাহলে তো তাকে আরো আগে অ্যারেস্ট করে ফেলা উচিত ছিল। মানে কি, আপনি মানুষ গিয়ে ধরে তাকে লাঞ্ছিত করে পুলিশের হাতে দেওয়ার পরে সরকারের হুঁশ ফিরছে, ও মা এই তো বিশাল অপরাধী, তাকে তো এখন কোর্টে প্রডিউস করতে হবে, রিমান্ডে নিতে হবে। তার নাকি রিমান্ডও চাইছে ১ সপ্তাহের না ৫ দিনের। কি 10 অদ্ভুত দিনের, বিষয়! 10 দশ দিনের। দিনের তাইলে কি হুম। অদ্ভুত বিষয়, আপনি এখন তাকে রিমান্ডে চাচ্ছেন, এত বড় অপরাধী। আর এতদিন সে বাসায় বসে আছে, আপনি টেরই পাইলেন না। এখন মব গিয়ে যখন তাকে হেনস্থা করলো, লাঞ্ছনা করলো, তখন আপনার মনে হয়েছে যে না, এই তো বিশাল অপরাধী, 10 দিনের রিমান্ডে নিলে বিশাল তথ্য পাওয়া যাবে। তো এইগুলা আসলে খুবই হাস্যকর, অদ্ভুত একটা বিষয়। আমার কাছে মনে হচ্ছে মবের যে কথাটা বললেন, আমি আমি আগেও বলেছি, এই মবের পিছনে সরকারের একটা আশকারা আছে, উস্কানি আছে। সরকার যদি কঠোর হাতে এই মব কন্ট্রোল করতে চাইতো, আপনি বলেন এখানে কে মবের পক্ষে থাকবে? এই যারা আগস্ট বিপ্লবের যারা নায়ক, যারা অংশগ্রহণ করেছে, তারা কি কেউ পাবলিকলি মবকে সমর্থন করবে? করা সম্ভব না। এটা আমার মনে হচ্ছে সরকারের দুর্বলতা ছিল, আস্কারা ছিল। হয়তোবা কেউ কেউ মবকে ইউজ করে রাজনীতি করতে চাইছে, যেই কারণে এটা হইতে। তো আমি হচ্ছে, আমরা আশা করবো আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসবো, এবং সেনাবাহিনী বলুক যেই বলুক, সবকিছু সবার উপরে তো সরকার, একটা সরকার তো আছে, সরকারকে হুম। নেতৃত্ব দিতে হবে। এখন সেনাবাহিনী কি করবে, পুলিশ কি করবে, র্যাব কি করবে, সাধারণ মানুষ কি করবে, রাজনৈতিক দলগুলো কি করবে, সব রাষ্ট্রকে, সরকারকে নেতৃত্ব দিতে হবে, এবং সরকারকেই সরকার তো দায়িত্ব বলে নিতে আসছে, হবে। বরাবরের মতো বলে আসছে, না মব হতে দেওয়া যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী এইগুলা সবসময় তারা মুখে মুখে বলে, আমি তো এগুলার কোনো কার্যকর কোনো পদক্ষেপ দেখি না। মানে কি অদ্ভুত একটা বিষয় যে আপনি কিছু হইলেই এক জায়গায় গিয়া 10 জন মানুষ জড়ো হয়ে যাচ্ছে, এই করছে সেই করছে। এটা অদ্ভুত একটা ব্যাপার, এবং আশঙ্কার বিষয়। তো আপনার, আপনি দেখা গেছে কার সঙ্গে আপনার যে যে আহ, ঠিক- মব করেছে, যাকে গ্রেফতার করেছে, কয়জনকে, 3 জনকে মনে হয় গ্রেফতার করেছে, তাদেরকে আবার আবার জামিনও ছেড়েও দেওয়া। দিয়েছে। আপনি হ্যাঁ, ওদেরকে আবার ছেড়েও দিছে, একদিনের মধ্যে জামিন ছেড়ে হয়ে গেছে, দিয়েছে। আজকে দেখছি। হ্যাঁ। তো এইগুলা আসলে আমার মনে হচ্ছে যে এগুলো একটা শক্ত অবস্থান নেওয়া উচিত সরকারের এই মবের বিরুদ্ধে। যে করেই হোক মব বন্ধ করতে হবে। মব আসলে আপনার ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে, কারণ আপনার সঙ্গে অনেকে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, নানা বিষয়ে বিরোধ থাকতে পারে। এখন আপনি রাস্তায় হাঁটতেছেন, 10 জন নিয়ে যদি মব করে আপনাকে পিটাই দেয়, এটা কি, মানে একটা অরাজক পরিস্থিতি তো দেশে। এখান থেকে সরকারকে বেরোয় আসতে হবে। এটা আমার মনে হয় সরকারের আসলে মুখে মুখে কথা না বলে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। আর জামায়াতে ইসলামীর যে কথাটা বললেন যে 1947 থেকে 1971 সাল পর্যন্ত যদি জামায়াতের উনি অবশ্য আচরণ বলছে এবং এখন তাদের এখন পর্যন্ত, 1947 থেকে এখন এখন পর্যন্ত, পর্যন্ত। হ্যাঁ, এখন পর্যন্ত তাদের কোনো কার্যকলাপে কেউ যদি ক্ষতি হয়ে থাকে, মনোযাতনার কারণ হয়ে থাকে, কষ্ট পেয়ে থাকেন, তার জন্য উনি ক্ষমা চেয়েছেন। এটা ভালো। একদিকে এটা ভালো, উনি বলেছেন, এটা উনি বিনয়ী আচরণ করেছেন, দেশ জাতির কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু এইরকম মানুষ, আমি যতদূর জানি উনি হজ করেছেন। সাধারণত হজে যাওয়ার আগে মানুষ এই ধরনের কথাবার্তা বলে যে আমার যদি কোনো অপরাধ টপরাধ হয়, বা আমাকে যদি কোনো দেনা টেনা থাকে বলেন, আমি এগুলো পরিশোধ করে দিতে চাচ্ছি, আল্লাহর কাছে যাচ্ছি, একদম পাপ মুক্ত, দুষ্মুক্ত হয়ে আমি ফিরে আসতে চাই আল্লাহর কাছে, সেখানে গিয়ে মাপ চাই, ক্ষমা প্রার্থনা চাই। এরকম আমি দেখেছি আমাদের পরিমণ্ডলে অনেকে বলে টলে থাকেন। And উনি এইভাবে বলছেন যে আমরা যদি কোনো অপরাধ করে থাকি, তো এইভাবে তো যদি কোনো অপরাধ উনি করেছেন কি উনি জানেন না? উনি যদি জেনে থাকেন যে উনারা কোনো অপরাধ করেছেন, তাহলে তো সেটা উনারা উল্লেখ করেই বলতে পারেন। আমার কাছে মনে হয় না যে এইটা আসলে কোনো জামাতের পক্ষ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট। এটা উনাদের দলীয় প্রধান একটা টক শোতে গিয়ে বলেছেন, এরকম কথাবার্তা অনেকেই বলে। উনি 2 দিন পর আবার বলবেন, আরেক প্রসঙ্গে বলবেন, আরেক কথা বলবেন। এখন এইটা কি, জামাতের এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। তাদের 71-এ যে তাদের অবস্থান, রাজনৈতিক অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, এইটা নিয়ে আমি মনে করি তাদের খোলামেলা কথাবার্তা বলা উচিত।
বাংলাদেশ এখন স্বাধীন, নিজের পায়ে দাঁড়িয়েছে, তারাও রাজনীতি করছে, রাজনীতি করতে চায়। এই জটগুলো তাদের খোলা উচিত। ৭১-এর বিষয়ে তাদের পরিষ্কার অবস্থান নিয়ে বলা উচিত, উল্লেখ করেই বলা উচিত ছিল যে ৭১-এ তাদের অবস্থান কি এবং তারা হুম, কেন ক্ষমা চাইছে। এখন এইরকম ধরেন ইন জেনারেল ৪৭ থেকে বর্তমান পর্যন্ত সব অপরাধের জন্য আমাকে ক্ষমা করে দেন, এটা আমার মনে হয় না খুব একটা রাজনীতিতে তাদেরকে নিয়ে যে আলোচনা সমালোচনা আছে, তাদের যে রাজনৈতিক অবস্থান ৭১-এ, এইখান থেকে তারা খুব একটা বেরিয়ে আসতে পারবে বলে আমার মনে হচ্ছে না। এটা আমার মনে হয় না খুব একটা কাজে দিবে। ভালো কিছু।